তো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে ট্রু ডিমন এপিসোড 15 নিয়ে। তো গত এপিসোড শেষে আমরা দেখছিলাম যে আমাদের জিঙ্গাও ইভিল স্পিরিটের ওয়াল থেকে বেরিয়ে আসছে। ঠিক তখনই ব্লু স্পিরিট তার শক্তি দিয়ে একটি প্রজাপতি তৈরি করে সেটাকে সামনের দিকে পাঠায়। প্রজাপতি উড়ে গিয়ে সে জিয়াংয়ের মুখে ধাক্কা খায়, কিন্তু জিয়াং ইতিমধ্যে তার 5টি ইন্দ্রিয় বন্ধ করে ফেলছে, যার কারণে সে কোনো কিছু অনুভব করে না। তখন ব্লু স্পিরিট তখন বলে, এই প্রজাপতি তো অনেক শক্তিশালী, কীভাবে এত সহজে এটা টস করে ফেললো? এই ছেলে কোনো সাধারণ ছেলে না, অনেক বুদ্ধিমান একটি ছেলে। এর মানে হলো সে কোনো সাধারণ ছেলে না, সে খুব বিশেষ কিছু। আর এই ধরনের স্লিক পেতে হলে একজন সামন হওয়া দরকার। শুধু একজন সামনই এই ধরনের কিছু করতে পারে, কিন্তু এই ছেলের মধ্যে এমন কিছু নেই। আর সে তো একজন সামনও নয়। এই ছেলে হয়তো জন্ম থেকে এত বুদ্ধিমান এবং স্পেশাল, এবং সে একজন গ্রেট সামন হতে পারে। কিন্তু জিয়ং জোরে জোরে হাসতে শুরু করে। ব্লু স্পিরিট জিজ্ঞাসা করে, তুমি কেন হাসছো? তোমার কি মনে হচ্ছে তুমি আমার লুক ভেঙে ফেলছো, তাই তুমি এখন আমাকে সহজেই নিজের ফ্যামিলি স্পিরিট বানিয়ে নিতে পারবে? তুমি এখানে এমন কোনো অ্যাডভান্টেজ পাবা না। তখন জিয়ং বলে, না, আমি আসলে একটা দারুণ আইডিয়া পেয়েছি। ব্লু স্পিরিট জিজ্ঞাসা করে, তুমি কি আইডিয়া পেয়েছো? তখন জিয়ং বলে, তার একটি বই বের করে দেখিয়ে বলে, এই বইটি আমি একবার পড়ছিলাম, যেখানে লেখা ছিল যদি কোনো স্পিরিট হাজার হাজার বছর ধরে একটি জিনিসের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেই জিনিসটা তার ঘর হয়ে যায়। আর যদি তাকে ধ্বংস করতে হয়, তাহলে সেই ঘরটাকে ধ্বংস করতে হবে। এবং আমি এখন সেই জিনিসটা ধ্বংস করতে যাচ্ছি। এই বইটাই যাতে তুমি বাধ্য হয়ে আমার সামনে আত্মসমর্পণ করতে পারো, কারণ তুমি তো আমার ফ্যামিলি স্পিরিট হতে চাও। এই বলে জিয়ং তার দাঁত দিয়ে বইয়ের ওপরের কাভার ছিঁড়তে শুরু করে। সে বলে, আমার ধারণা আমি যদি এই বইয়ের কাভার ছিঁড়ে ফেলতে পারি, তাহলে তোমার ক্ষতি হবে। তখন দেখি কি হয়। এই দেখে ব্লু স্পিরিট রেগে যায়। সে ভাবে, এই ছেলে এত সহজে বইয়ের কাভার কিভাবে ছিঁড়ে ফেলছে? এই কাভার তো অনেক কঠিন। পূর্বের হাজার হাজার বছর ধরে অনেক সামন চেষ্টা করছে, কিন্তু কেউ বই খুলতে পারেনি। তখন ব্লু স্পিরিট দ্রুত এগিয়ে আসে, জিয়াংয়ের গলা চেপে ধরে এবং তাকে মাটিতে আছড়ে মারে। সে বলে, তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ, এখন তুমি মরতে যাচ্ছ। তুমি হ্যালুসিনেট থেকে বেরিয়ে আসো, তাহলে আমি তোমার গলা চেপে তোমাকে মেরে ফেলতে পারি। তোমার শরীরও দরকার নেই, এখন তুমি তোমার নিজের ভুলেই মরবে। তাই আমি তোমার প্রতি করুণা দেখিয়ে তোমাকে একটা অফার দিয়েছিলাম, কিন্তু এখন তুমি মরবে। তবে সে তখন জিয়ংকে মারছে না, কারণ সে চায় জিয়ং তার মুখ থেকে সেই স্কিনের টুকরো ফেলে দিক এবং বইটা ছেড়ে দিক। তখন জিয়ং বলে, যদি তুমি সত্যি আমাকে মারতে চাইতে তবে এতক্ষণ মেরে ফেলতে। আর তুমি তো বইটা আমার হাত থেকে ছিনিয়ে নিচ্ছ না, যেটা তোমার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে। তুমি নিজে জানো যদি আমি বইটা ধ্বংস করি, তবে তুমিও ধ্বংস হয়ে যাবে। তুমি চাইলে এই বইটা আগে আমার কাছ থেকে নিতে পারতে। এই কথা ব্লু স্পিরিট বুঝে যায় ছেলে আসলে বুদ্ধিমান। সে বুঝে গেছে যে আমি নিজে বইটা নিতে পারবো না। তখন জিয়ং বলে, তুমি যদি বইটা নিতেই না পারো, তাহলে আমি এই বইয়ের স্কিন গিলে ফেলি। তবে তুমি কিছুই করতে পারবে না। তুমি তো আমার মুখের ভেতর থেকেও এটা বের করতে পারবে না। এই কথা শুনে ব্লু স্পিরিট তার উপর আরও চাপ দিতে শুরু করে আর চিৎকার করে বলে, এই স্কিনের টুকরো তাড়াতাড়ি বাইরে বের করে থুতু দাও। তখন জিয়ং বলে, না, আমি এটা বের করবো না। ব্লু স্পিরিট তখন গলা চেপে ধরে আর জিয়ংয়ের অবস্থা খারাপ হয়ে যায়। তার চোখ বেরিয়ে আসে, কিন্তু সে ধীরে ধীরে স্কিনের টুকরো গিলিয়ে ফেলে, যাতে সে তার শরীরের ভেতর চলে যায়। অবশেষে সে এটা গিলে ফেলে। এটা দেখে ব্লু স্পিরিট চিৎকার করে বলে, তুমি এটা কি করছো? তুমি এটা গিলে ফেলছো কেন? আর সঙ্গে সঙ্গে তার গলা চেপে ধরে, যার ফলে জিয়ং অজ্ঞান হয়ে যায় আর তার সঙ্গে ব্লু স্পিরিট অজ্ঞান হয়ে যায়। এরপর দেখা যায় চারপাশে শুধু লাশ এত বেশি যে জিয়ং গুনতে পারছে না। সে বলে, আমি কি এখানে
কি করে এখানে আসলাম লাশের সমুদ্রে। তখন সে দেখতে পায় ব্লু স্পিড এটা। তাহলে ব্লু স্পিড একটা তলোয়ার হাতে নিয়ে বসে আছে আর তার সামনে একটি সিংহাসন। তখন একজন সম্রাট বসে আসে। জিয়ং বলে এটা তো সেই ব্লু স্পিড, কিন্তু সে এখানে কি করছে? মনে হচ্ছে সে এখানে ব্লু স্পিড হয়নি। আর তখন সে মেয়ে অর্থাৎ ব্লু স্পিড তার জামা ছিঁড়ে নিজের হাতে তলোয়ার বেঁধে নেয় এবং সম্রাটকে চ্যালেঞ্জ করে বলে চলো সামনে এসো। কিন্তু জিয়ং এখনও কিছু বুঝে উঠতে পারছে না। তলোয়ার হাতে নিয়ে সে দ্রুত সামনের দিকে এগিয়ে যায় আর সিংহাসনে বসে থাকা সম্রাট তার দিকে তাকিয়ে হাসে। তারপর সম্রাট দ্রুত এগিয়ে আসে। যখন মেয়েটি যে তলোয়ার দিয়ে আক্রমণ করতে চায় তখন সম্রাট তার হাতের সামনে বাড়িয়ে দেয় এবং মেয়েটির শরীরের ভেতরে ঢুকিয়ে দেয়, তার হৃদয় বের করে নেয়। সম্রাট তার হৃদয় বের করে উপর থেকে লাঠি মেরে ফেলে মাটিতে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ার পর সেখানে অনেক সহযোগী দাঁড়িয়ে থাকে। তবে এখানে বলে দ্রুত এগিয়ে যাও এবং তাকে এমন এক শক্তি দাও যা আগে কেউ কখনো পায়নি। এরপর সবাই তার দেহ চারপাশে দাঁড়িয়ে পড়ে। যদিও তার হৃদয় বেরিয়ে গেছে কিন্তু তখনও সে জীবিত ছিল। এরপর সবাই নিজে ছুরি বের করে তার শরীর থেকে চামড়া তুলে ফেলে, তার পুরো চামড়া তুলে ফেলে। এরপর তারা সেই বইয়ের সঙ্গে চামড়া একটি কভার তৈরি করে দেয়। বইয়ের ওপর স্থায়ীভাবে সিল লাগিয়ে দেওয়া হয়। জিয়ং বলে এই সব কিছু দেখেছি। সে বলে এভাবেই এই বই তৈরি হয়েছে এবং এই ব্লু স্পিডকে মারা হয়েছিল, যার চামড়ার সাথে এই বইটি তৈরি করা হয়েছে। হঠাৎ করে জিয়ং এর জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় যে বইটা তার হাতে এবং ব্লু স্পিড সেখানে উপস্থিত। তাদের শরীরের মাঝে একটি সুতার মতো কিছু বেঁধেছিল। ব্লু স্পিড বলে এটা কিভাবে সম্ভব যে তুমি আমাকে নিজে ফ্যামিলি স্পিড বানিয়ে নিয়েছো? জিয়াও হালকা হেসে বলে হ্যাঁ, মনে হচ্ছে আমি এটি ব্লু স্পিড পেয়ে গেছি। এরপর পুরোপুরি জ্ঞান ফিরে আসে আর ব্লু স্পিড আরও রেগে গিয়ে তার গলা চেপে ধরে এবং বলে তুমি ছোট বদমাশ, তুমি আমার সাথে কি করছো? কিন্তু সে সময় হঠাৎ করে তার নিজের গলা চাপ পড়তে শুরু করে এবং সে বলে যদি আমার একটা ব্যথা লাগে তবে ডেমন মংয়ের কি অবস্থা হচ্ছে। এরপর দেখানো হয় ডেমনিক মং যে গোচ্যাং এর সাথে বাইরে দাঁড়িয়ে কাঁদছে, তার অবস্থা খুব খারাপ। জিয়াও তাকে বলে আমার মনে হচ্ছে এখন আমরা একে অপরের সাথে যুক্ত হয়ে গেছি, তাই আমাদের এখন একে অপরের ঠিকমতো পরিচয় দেওয়া উচিত এবং একসাথে এগিয়ে যাওয়া উচিত। তারপর জিয়াং বলে আমার নাম জিংও, তোমার নাম কি? আমি তোমাকে কি বলে ডাকবো? ব্লু স্পিড বলে ভাবিও না যে আমি তোমার ফ্যামিলি স্পিড হয়ে গেছি বলে তোমার সাহায্য করব। তখন জিংও বলে তুমি যদি নিজের নাম না বলতে চাও তাহলে আমি তোমার মাস্টার হিসেবে একটা নাম দেব। আমি মাস্টার হিসেবে তোমার একটি নাম দেব। তোমার নাম রাখছি রেড ডং রিটিল। এই কথা শুনে ব্লু স্পিড চিৎকার করে বলে তুমি পাগল হয়ে গেছো নাকি? জিগং হাসতে থাকে এবং বলে এই নামে দোষ কোথায়? তুমি তো দেখতে একদম লাল মরিচ আর বিটেলের মতো। তখন সে রেগে বলে বক বন্ধ করো, আমাকে নিয়ে মজা করছো কেন? জিয়ং বলে আচ্ছা ঠিক আছে। তো গাইস আজকে এপিসোড এই পর্যন্তই। তো নেক্সট এপিসোড আবার খুব তাড়াতাড়ি আসবে। সবাই আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না ভাই, সবাই সাবস্ক্রাইব করে দিন।